এখানে দুটি যুক্ত ব্যঞ্জন লেখা আছে। আপনাকে বলতে হবে এই যুক্ত ব্যঞ্জন দুটি কোন কোন ব্যঞ্জন বর্ণের সমন্বয়ে গঠিত হয়েছে। আপনাকে সাহায্য করার জন্য এই যুক্ত ব্যঞ্জন দিয়ে গঠিত একটি শব্দ আমি বোর্ডে লিখে দিলাম, যেটা হচ্ছে অঞ্জন, এবং এই যুক্ত ব্যঞ্জন দিয়ে গঠিত একটি শব্দ আমি আবার বোর্ডে লিখে দিলাম, যেটি হচ্ছে বিজ্ঞান। এবারে আশা করি আপনার কাছে পরিষ্কার যে এই যুক্ত ব্যঞ্জন দুটি কোন কোন ব্যঞ্জন বর্ণের সমন্বয়ে গঠিত হয়েছে। এই যুক্ত ব্যঞ্জন দুটি ইয় এবং বর্গীয় জ এই দুটি ব্যঞ্জন বর্ণের সমন্বয়ে গঠিত হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই ব্যঞ্জন বর্ণ দুটির মধ্যে কোনটির আগে ইয় রয়েছে এবং কোনটির আগে বর্গীয় জ রয়েছে। দেখুন, খুব ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে অঞ্জন যখন উচ্চারণ করছি তখন এখানে কিন্তু দন্তনয়ের প্রাধান্য বেশি পাচ্ছে, এবং বিজ্ঞান যখন উচ্চারণ করছি তখন এখানে কিন্তু গয়ের প্রাধান্য বেশি পাচ্ছে। এবারে এই যে ইয় লিখেছি তার মাথায় কোনো মাত্রা নেই এবং বর্গীয় জয়ের মাথায় কিন্তু মাত্রা রয়েছে। একই রকমভাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যুক্ত ব্যঞ্জনটির মাথায় মাত্রা নাই এবং এই যুক্ত ব্যঞ্জনটির মাথায় মাত্রা রয়েছে, অর্থাৎ এখানে এটার প্রাধান্য বেশি পাচ্ছে। এটি হচ্ছে ইয় তার সঙ্গে বর্গীয় জয়ের যোগফল, এবং এখানে বর্গীয় জয়ের প্রাধান্য বেশি পাচ্ছে, তাই এর মাথায় মাত্রা আছে, এর মাথাতেও কিন্তু মাত্রা আছে। তাহলে এটি হচ্ছে বর্গীয় জ এবং ইয় এর যোগফল। তাহলে আশা করি আপনার আর কোনো দিন ভুল হবে না। আপনি যখন এই যুক্ত ব্যঞ্জনকে দেখবেন তার মাথায় যদি মাত্রা না থাকে তাহলে সেটা ইয় বর্গীয় জ, এবং তার মাথায় যদি মাত্রা থাকে তাহলে সেটি হচ্ছে বর্গীয় জ ইয়। এবারে এই যেগুলি আমি লিখেছি, যেগুলিকে আমি যুক্ত ব্যঞ্জন বলছি, আপনারা দেখবেন অনেক জায়গায় এটিকে যুক্তাক্ষর লেখা থাকে, এটিকে লেখা থাকে যুক্তাক্ষর। আসুন আমরা একটু গুগল সার্চ করে দেখে নিই যে যখন দুটি বর্ণ একসঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তাকে কি যুক্তাক্ষর বলা হচ্ছে। এই দেখুন, আমি গুগলে সার্চ করলাম যুক্তাক্ষর। যুক্তাক্ষর শব্দটি লিখে দেওয়ার সঙ্গে সঙ্গেই এই দেখুন গুগলে চলে এসেছে উইকিপিডিয়া। সেখানে আমরা যুক্তাক্ষর সেটাকে যদি একটু মন দিয়ে দেখি তাহলে দেখতে পাবো দুটি বর্ণ যেখানে যুক্ত হচ্ছে তাকে আমরা যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ বলতে পারি। তাহলে আপনি দেখলেন যে এগুলিকে আমরা যুক্তাক্ষর বলতে পারি, কিন্তু যদি একটু চুলচেরা বিশ্লেষণ করি তাহলে আপনিও বলবেন যে না, এগুলিকে কোনো সময় যুক্তাক্ষর বলা যায় না। তার জন্য আমাদের এখানে দুটি উদাহরণের সাহায্য নিতে হবে। এক হচ্ছে দলপতি, আরেকটি হচ্ছে মানুষ। এই দলপতি এবং মানুষ এই দুটি শব্দের মধ্যে দিয়েই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে এগুলিকে প্রকৃতপক্ষে যুক্তাক্ষর বলা যায় কি না। তাহলে এই যে যুক্তাক্ষর, এই যুক্তাক্ষরের মধ্যে কিন্তু রয়েছে যুক্ত এবং অক্ষর। এই যে অক্ষর শব্দটিকে আমরা পেলাম, আমরা অনেক সময় ক, খ, গ এগুলিকেও অক্ষর বলে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে এগুলি অক্ষর না, প্রকৃতপক্ষে এগুলি হচ্ছে বর্ণ। তাহলে অক্ষর কোনটি? বাকযন্ত্রের একক প্রয়াসে আমরা যেটা উচ্চারণ করতে পারি সেটিকে অক্ষর বলা হয়। যেমন এখানে দলপতি উচ্চারণ করতে গেলে আমাদের 4 বার উচ্চারণ করতে হচ্ছে, দলপতি। তাহলে এই দলপতি শব্দটির অক্ষর রয়েছে 4টি। এবার আপনার মনে হতে পারে দ, ল, প, ত, এখানে সত্যি করেই তো 4টি অক্ষর বা 4টি বর্ণ রয়েছে, তাই অক্ষর এবং বর্ণ একই জিনিস, সেটা মনে হতে পারে। কিন্তু এবার যদি আপনি মানুষ এই শব্দটিকে দেখেন তাহলে এর মধ্যে অক্ষর রয়েছে কিন্তু 2টি। কেমন করে 2টি অক্ষর? একবার আপনি বলছেন মা আর একবার বলছেন নুস। তাহলে মা এবং নুস এই দুটির মিলিত উচ্চারণই হচ্ছে মানুষ, যার মধ্যে 2টি অক্ষর রয়েছে। কিন্তু আমরা যদি এইগুলোকে প্রত্যেকটি একটি করে বর্ণ ধরি তাহলে এখানে তো 3টি বর্ণ থাকার কথা। তাহলে প্রমাণিত হলো যে অক্ষর এবং বর্ণ কিন্তু কোনো সময় এক না। আমরা এখানে 4টে অক্ষর পেয়েছি, আমরা যদি এগুলিকে একটা করে অক্ষর বা বর্ণ ধরি তাহলে সেটিও 4টিই হলো। সেক্ষেত্রে অক্ষর এবং বর্ণ হয়তো একই বলে মনে হবে, কিন্তু আমরা যদি মানুষ এই উদাহরণটিকে ধরি এবং ম, দন্তন্য, মূর্ধন্য স এগুলিকে যদি একটি করে বর্ণ ধরি তাহলে এখানে কিন্তু 3টি বর্ণ রয়েছে। যদিও এটাকে বর্ণ বিশ্লেষণ করলে আরও বেশি বর্ণ পাওয়া যাবে, কিন্তু এর অক্ষর রয়েছে দেখুন মা এবং নুস, 2টি অক্ষর রয়েছে। অর্থাৎ অক্ষর এবং বর্ণ এই দুটি কোনো সময় এক জিনিস নয়।
তাহলে অক্ষর এবং বর্ণ যদি এক জিনিস না হয় তাহলে এটার মধ্যে তো দুটি বর্ণ এসে যুক্ত হয়েছে, তাহলে কেমন করে আমরা একে যুক্তাক্ষর বলবো? আমরা অবশ্যই একে যুক্তাক্ষর বলতে পারি না, কারণ এর মধ্যে 2 বা 3টি অক্ষর এসে যুক্ত হয়নি, 2 বা 3টি বর্ণ এসে যুক্ত হয়েছে। তাই আমরা একে যুক্তাক্ষর না বলে আমরা যুক্ত বর্ণ বলতে পারি। তবে এই যুক্ত বর্ণ বলতে গেলেও সেখানে একটু সমস্যা হয়তো হয়, তাই যুক্ত বর্ণের পরিবর্তে আমরা একে যুক্ত ব্যঞ্জন বলতে পারি। কেন না, দেখুন বর্গীয় জ এবং ইয় যেখানে যুক্ত হয়েছে এই দুটিই হচ্ছে বর্ণ এবং এই দুটিই হচ্ছে কিন্তু ব্যঞ্জন বর্ণ, তাই আমরা একে সংযুক্ত ব্যঞ্জন বা যুক্ত ব্যঞ্জন বলতে পারি। এটাই হচ্ছে সবথেকে সঠিক নাম। তবে এখনও পর্যন্ত গুগলে বা বেশ কিছু ব্যাকরণ বই আপনি যদি খোলেন সেখানে যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ এই নামটি কিন্তু রয়েছে, কিন্তু আপনাকে যদি আরও সঠিক করে বলতে হয় তাহলে আপনি বলবেন যুক্ত ব্যঞ্জন। তবে যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ এই নাম দুটি ভুল আমি সেটা বলছি না, কারণ এখনও পর্যন্ত ব্যাকরণ বইয়ে আছে। হয়তো ভবিষ্যতে কোনো দিন যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ নামটি উঠে গিয়ে তাকে শুধুমাত্র যুক্ত ব্যঞ্জন নামেই ডাকা হবে। এবারে এই যুক্ত ব্যঞ্জনগুলি কেমন করে গঠিত হয় সেটা আমরা একটু দেখে নিই। তার জন্য আমাকে আবার দুটি উদাহরণ লিখতে হবে, একটি হচ্ছে কত, অন্যটি হচ্ছে ক এবং তয়ের যোগফল। তাহলে আমরা যদি কত একে বিশ্লেষণ করি, দেখুন ক যোগ অ যোগ ত যোগ অ, এই বিশ্লেষণটি কিন্তু আমরা এখানে পাই। কিন্তু এটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক যোগ ত যোগ অ, অর্থাৎ ক এবং তকে পাশাপাশি যখন লিখেছি তখন কিন্তু এর মাঝে একটি স্বরধ্বনির আগমন হয়েছে, কিন্তু যখন ক এবং তকে যুক্ত করে দিয়েছি তখন এখানে কিন্তু অতিরিক্ত কোনো স্বরধ্বনির আগমন হয়নি। তাহলে দুটি ব্যঞ্জন বর্ণকে পাশাপাশি লেখা আর দুটি ব্যঞ্জন বর্ণকে যুক্ত করে দেওয়ার এর যে মাঝের পার্থক্য সেটা হচ্ছে এটাই যে দুটি ব্যঞ্জন বর্ণকে আমরা যখন যুক্ত করে দেব তখন সেই দুটি ব্যঞ্জন বর্ণের মাঝে কোনো স্বরধ্বনি থাকবে না। আমি যদি এখন কয়ের সঙ্গে ককে যুক্ত করে দিই তাহলে ক যোগ ক যোগ অ, এই কয়ের মাঝে কিন্তু কোনো স্বরধ্বনি নেই, কিন্তু আমি যদি ক এবং ক পাশাপাশি লিখে দিই তাহলে ক যোগ অ যোগ ক যোগ অ, এর মাঝে কিন্তু একটি স্বরধ্বনি আছে। এটাই হচ্ছে দুটি বর্ণকে পাশাপাশি লেখা আর দুটি বর্ণকে যুক্ত করে দেওয়ার পার্থক্য। তাহলে এই সময় আপনি জেনে গেলেন যখন দুটি ব্যঞ্জন বর্ণ পরস্পর যুক্ত হয়ে যায় এবং দুটি ব্যঞ্জন বর্ণের মাঝের স্বরধ্বনিটি লোপ পায় তখন আমরা তাকে যুক্ত ব্যঞ্জন বলতে পারি। এবারে দেখুন আমরা যখন বর্ণ বিশ্লেষণ করছি তখন সেই বর্ণ বিশ্লেষণ করার সময় আমরা এই কয়ের নিচে এবং তয়ের নিচে একটি করে দাগ দেব। এই দাগগুলি আমরা কেন দিচ্ছি? এই দাগগুলিকে বলা হয় হলন চিহ্ন, এবং যেখানে আপনি এই হলন চিহ্ন ব্যবহার করবেন সেখানে এই যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যে স্বরধ্বনিটি যুক্ত আছে বা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যে স্বরধ্বনিটি যুক্ত আছে সেটা বাদ চলে যায়। সেটিকে বোঝানোর জন্যই আমরা এই দাগটিকে এখানে দিয়ে থাকি। আসুন একটা ছোট্ট উদাহরণের মধ্যে দিয়ে বিষয়টিকে বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা যখন দেখব কত, এই কত বানানটিকে যখন আমাদের লিখতে হবে তখন আমরা কিন্তু ক ত এইরকম করে কত বানানটিকে লিখব, কিন্তু শিশুদের বইয়ে দেখবেন এই কত বানানটিকে ক তয়ে উকার এইরকম করে দেওয়া আছে যাতে তাদের উচ্চারণের সুবিধা হয়। আমরা যখন বলবো অঙ্কটি করো তখন কিন্তু সেই করোকে আমরা এইরকম করে বানান লিখব, কিন্তু দেখবেন ছোটদের বইয়ে লেখা থাকে ক রয়ে উকার এইরকম করে দেওয়া থাকে। এবারে কোন বানানটি ঠিক, ক ত না ক তয়ে উকার? দেখুন ক তয়ে উকার কত এই বানানটি কিন্তু আমাদের আপাতভাবে মনে হচ্ছে এটিই সঠিক। এবারে যদি আমি বর্ণ বিশ্লেষণ করি তাহলে দেখুন ক যোগ অ যোগ ত যোগ অ, তাহলে এই তয়ের পরে কিন্তু একটি অ আছে, এই অটির জন্যই কিন্তু আমরা এটিকে কত না বলে কত বলতে পারছি। তার জন্য কিন্তু এই কততে ওকার দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ তয়ের সঙ্গে যে অটি যুক্ত আছে এই অটির জন্যই কিন্তু এই উচ্চারণটি কত না হয়ে কত হয়ে যাচ্ছে।
এবারে আপনাদের অনেকের মনে হতে পারে তাহলে এই বানানটি যদি কত হয়, তাহলে কোনো কারণে যদি আমাদের কত লিখতে হয় তাহলে তখন আমরা কেমন করে লিখব। এইবার দেখুন আমি এখানে লিখে দিলাম ক ত এবং তার তলায় একটি দাগ দিয়ে দিলাম, এটি হয়ে গেল কত। কেমন করে হলো কত? তাহলে একে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে পাবো ক যোগ অ যোগ ত, তারপরে কিন্তু এই অটি কিন্তু নাই। কেন অটি নাই? কারণ আমি এখানে এই দাগ দিয়ে এই অটিকে কিন্তু এখানে বাদ দিয়ে দিয়েছি, তাই এটা কিন্তু হয়ে গেল কত। যে যুক্ত ব্যঞ্জনগুলি তৈরি হয়েছে সেই যুক্ত ব্যঞ্জনের মধ্যে বেশ কিছু মজা আছে। কি মজা আছে? আমি লিখলাম কয়ে কয়ে, দেখুন ক ক, এখান থেকে আপনি কিন্তু বুঝতে পারলেন যে কয়ের সঙ্গে ক কিন্তু যোগ হয়েছে, একদম পরিষ্কার করে বোঝা যাচ্ছে। এবারে আমি লিখলাম পয়ে র ফলা, যেখান থেকে আমরা প্রাণ লিখি, তাহলে এর মধ্যে কিন্তু প রয়েছে এবং তার সঙ্গে র রয়েছে। তাহলে দেখুন এটিকে দেখে আমরা দুটি ককেই পরিষ্কারভাবে বুঝতে পারছি, এটিকে দেখে আমরা এই রটাকে বুঝতে পারছি না, কিন্তু পটাকে খুব সুন্দর করে বুঝতে পারছি। এবারে আমি লিখলাম কয়ে মূর্ধন্য শয়ে, এখান থেকে কিন্তু দেখুন না ককে বোঝা যাচ্ছে না মূর্ধন্য শয়কে বোঝা যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে যুক্ত ব্যঞ্জনের মধ্যে কোন ব্যঞ্জন বর্ণটিকে পরিষ্কার করে বোঝা যাচ্ছে তার নিরিখে আমরা এটাকে 3 ভাগে ভাগ করতে পারলাম। এখানে আমরা সবটা কিন্তু পরিষ্কার করে বুঝতে পারছি, এই যুক্ত ব্যঞ্জনের মধ্যে দুটি ককেই আমরা পরিষ্কার করে বুঝতে পারছি। তার জন্য আমরা একে বলবো স্বচ্ছ, আমরা একে বলবো স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। এবারে দেখুন এই যে যুক্ত ব্যঞ্জনটি তৈরি হয়েছে সেখানে কিন্তু পটিকে পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু রটিকে পরিষ্কার করে বোঝা যাচ্ছে না, তার জন্য আমরা একে বলতে পারি অর্ধ স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। এবারে দেখুন এই যে কয়ে মূর্ধন্য স গঠিত হয়েছে, এই যে যুক্ত ব্যঞ্জনটি গঠিত হয়েছে এখানে কিন্তু কোথাও আমরা এই ক এবং মূর্ধন্য স এই দুটিকে খুঁজেই পাচ্ছি না, তাই আমরা একে বলবো অনচ্ছ, আমরা একে বলবো অনচ্ছ যুক্ত ব্যঞ্জন। তাহলে যুক্ত ব্যঞ্জন একে আমরা 3টে ভাগে ভাগ করতে পারলাম। যদি যুক্ত ব্যঞ্জনের মধ্যে দুটি ব্যঞ্জন বর্ণকেই পরিষ্কার করে বোঝা যায় তাকে আমরা বলবো স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। যদি যুক্ত ব্যঞ্জনের মধ্যে একটি ব্যঞ্জনকে বোঝা যায় অন্য একটি ব্যঞ্জনকে বোঝা না যায়, যেমন পকে বোঝা যাচ্ছে রকে বোঝা যাচ্ছে না, তার জন্য আমরা বলবো অর্ধ স্বচ্ছ ব্যঞ্জন। এবং যুক্ত ব্যঞ্জনের মধ্যে যদি দুটির একটিও ব্যঞ্জনকে বোঝা না যায়, যেমন কয়ে মূর্ধন্য শয়ের ক্ষেত্রে আমরা দুটির মধ্যে একটি ব্যঞ্জনকেও এর মধ্যে খুঁজে পাচ্ছি না, তখন আমরা একে বলবো অনচ্ছ যুক্ত ব্যঞ্জন। এইবারে এই যে স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন, অর্ধ স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন এবং অনচ্ছ যুক্ত ব্যঞ্জনের মধ্যে একটি সম্পর্ক আছে। সেই সম্পর্কটিকে বোঝানোর জন্য আমি এখানে লিখলাম শক্ত এবং তার সঙ্গে আবার লিখলাম শক্ত। তাহলে আপনি দেখুন এই দুটি বানানের মধ্যে আপনি ক এবং তকে কিন্তু খুঁজে পেয়েছেন এবং তার সঙ্গে এখানেও কিন্তু কয়ে তয়ের এই যুক্তটাকে খুঁজে পেয়েছেন। এখানে কয়ে তয়ে দুটোকেই কিন্তু পরিষ্কার করে বোঝা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে স্বচ্ছ। এবং কয়ে তয়ের মধ্যে দেখুন হয়তো কয়ের এই অংশটি আছে কিন্তু তয়ের অংশটি সম্পূর্ণ নয়, কয়ের অংশটিও সম্পূর্ণ নয়, সেই হিসেবে আমরা একে কিন্তু অনচ্ছ বলতে পারি। তাহলে এটিকে ব্যবহার করতে আমাদের অসুবিধে হয় অনেক ক্ষেত্রে বোঝার বিভিন্ন যুক্ত ব্যঞ্জন যেগুলি গঠিত হয়, যেমন হয় ময়ের যে প্রাচীন রূপ তাকে যদি আপনি দেখেন তার মধ্যে থেকে হ আর মকে কোথাও খুঁজে পাবেন না। তার জন্য এই হয় ময়েকে আমরা বর্তমানে হয়ের তলায় ম লিখে দিয়ে হয় ময়ে লিখে দিচ্ছি। ঠিক একই রকমভাবে দেখুন আগে কয়ে তয়ে এইরকম লেখা হতো, বর্তমানে কয়ের নিচে তকে লিখে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই অনচ্ছ রূপ থেকে আস্তে আস্তে স্বচ্ছ রূপে আসার ব্যবস্থা করা হচ্ছে। তবে সবটা কিন্তু এখনও পর্যন্ত এই অনচ্ছ বা অর্ধস্বচ্ছ রূপ থেকে স্বচ্ছ রূপে আসেনি। যেমন আপনি যদি কয়ের তলায় মূর্ধন্য স লিখে দেন তাহলে কিন্তু কয়ে মূর্ধন্য শয়ে হয় না, তার জন্য আপনাকে এখনও কিন্তু এই রূপটি লিখতে হবে। হয়তো ভবিষ্যতে এই যে অনচ্ছ রূপটি রয়েছে কয়ে মূর্ধন্য শয়ের সেটি হয়তো অর্ধস্বচ্ছের মধ্যে দিয়ে কোনো একদিন স্বচ্ছ হয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত কয়ে মূর্ধন্য শয়ে অনচ্ছ রূপটিকেই আমরা ব্যবহার করছি। এবং এমন অনেক যুক্ত ব্যঞ্জন রয়েছে যে যুক্ত ব্যঞ্জনগুলির আমরা অর্ধস্বচ্ছ সেই রূপটিকে স্বচ্ছ রূপে পরিণত করে ফেলেছি, যেমন কয়ে তয়ে তার একটি প্রকৃষ্ট উদাহরণ।
তাহলে আজকের যে আলোচনা সেটা এখানেই শেষ। আপনার যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আত্মীয় স্বজনের মাঝে এগুলিকে শেয়ার করে দেবেন। তারা সকলেই মিলে যদি ভিডিওটিকে দেখেন তাহলে আমি সেখান থেকে অনুপ্রাণিত হব এবং আপনাদের জন্য আরও এই নতুন নতুন ভিডিওগুলি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।